একজন সৈনিক যুদ্ধ করতে করতে ক্লান্ত অবস্থায় এমন দ্বীপে এসে পৌঁছায় যেখানে শুধু মেয়েরা বসবাস করত। সৈন্যটি ভেবেছিল এখানে হয়তো সে সম্পূর্ণ নিরাপদ, তার জীবনে সুখের দিন চলে এসেছে। তার ধারণা খানিকটা সঠিকও ছিল। মেয়েগুলো এতদিন পর কোনো পুরুষকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর ধীরে ধীরে সেখানের প্রতিটা মেয়ে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। তারা ছেলেটিকে দিয়ে নিজেদের চাহিদা পূরণ করতে চায়। অন্যদিকে ছেলেটিও তাদের বাধা না দিয়ে তাদের ফাঁদে পা দেয়। কিন্তু কে জানত এই ভালোবাসা একদিন তার জন্য কাল হয়ে দাঁড়াবে। নির্জন দ্বীপে কি ঘটেছিল তার সাথে, এটাই দেখব আমরা আজকের মুভি দ্য বিগাইল ডে। ভিডিওর শেষে এমন একটা চমক আছে, ফলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। সময়টা তখন 18-র দশক। ভার্জিনিয়াতে টানা 3 বছর ধরে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। এরপর আমরা দেখি এমি নামের ছোট্ট একটি মেয়েকে। সে ঘন জঙ্গলের মাঝে এসেছে মাশরুম খোঁজার জন্য, কিন্তু হঠাৎ করে কিছু দেখে থমকে দাঁড়ায় এমি। সামনেই এক বিশাল গাছের নিচে পড়ে আছেন এক সোলজার। এমি খেয়াল করে সেই লোকটি আহত, তার পা থেকে রক্ত বের হচ্ছে। তার নাম জন ম্যাকবার্নি। জন এমিকে দেখে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে। এমি জানায় কাছেই তাদের একটি বোর্ডিং স্কুল আছে, যেখানে মাত্র 4 জন ছাত্রী আর তাদের শিক্ষিকা থাকেন। জন তার কাছে সাহায্য চায়। এমি তখন জনের এরকম অসহায় অবস্থা দেখে তাকে কাঁধে ভর দিয়ে তাদের বোর্ডিং স্কুলে নিয়ে আসে। স্কুলের গেটে পৌঁছাতেই জন আর নিজেকে ধরে রাখতে পারেন না, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। এই দৃশ্য দেখা মাত্রই স্কুলের শিক্ষিকা মিস মার্থা এবং ছাত্রীরা ছুটে আসেন। এরপর তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় মিউজিক রুমে। প্রথমে মিস মার্থা নির্দেশ দেন গেটে একটি নীল কাপড় টাঙিয়ে দিতে, যাতে দূর থেকে তাদের দেশের সৈন্যরা বুঝতে পারে এখানে একজন শত্রুপক্ষের লোক আছে। কিন্তু জনের অবস্থা তখন এতটাই খারাপ যে মার্থার মন গলে যায়। তিনি সিদ্ধান্ত বদলান, আগে জনকে সুস্থ করা হোক, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথমে মার্থা এবং এডুইনা নামের এক মেয়ে মিলে জনের পায়ের ক্ষত সেলাই করে দেয়। এতে জনের পা থেকে রক্ত বের হওয়া বন্ধ হয়। এমি তখন সবার সাথে জনের পরিচয় দেয়। সবাই জনের দিকে আগ্রহ নিয়ে তাকিয়েছিল। তারা বহুদিন পর কোনো পুরুষকে দেখতে পেয়েছে। মার্থা বিষয়টা বুঝতে পারলে সবাইকে থামিয়ে দিয়ে বলেন ওইখানে বেশি দিন থাকবে না, তাই ওর সম্পর্কে বেশি জানার প্রয়োজন নেই। এমন সময় তারা কিছুর শব্দ শুনতে পায়। মার্থা তখন ভয়ে মেয়েদের উপরে পাঠিয়ে দেন। এরপর তিনি নিজে বাইরে গেলে দেখে বিশাল এক কনফেডারেট সেনাদল। ক্যাপ্টেন মার্থাকে সতর্ক করে বলে চারপাশে অনেক শত্রু সেনা ঘোরাফেরা করছে, তোমরা কি কোনো শত্রুপক্ষের সৈন্যকে দেখেছ? মার্থা তখন চালাকি করে পরিস্থিতি সামাল দেন এবং আত্মরক্ষার জন্য ক্যাপ্টেনের কাছ থেকে কিছু গুলি চেয়ে নেন, কারণ তার বাবার পুরনো বন্দুকটির গুলি ফুরিয়ে গেছিল। এরপর সেনারা চলে যায়। জানালা দিয়ে এই দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এমি। সে খুশি হয় এটা ভেবে যে মার্থা জনকে ধরিয়ে দেননি। সেদিন রাতে যুদ্ধের বিভীষিকার মাঝেই সবাই মিলে প্রার্থনা করে। সময়টা তখন এমন ছিল, চারদিকে তখন ভয়াল যুদ্ধ, ফলে সাধারণ মানুষেরা কোনোদিন রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে না। যে কোনো সময় তাদের ওপর অ্যাটাক হতে পারে। এছাড়াও তারা জনের জন্য প্রার্থনা করে যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। পরদিন সকালে জ্ঞান ফিরতেই জন নিজেকে আবিষ্কার করেন মার্থার সামনে। মার্থা প্রশ্ন করেন, চারপাশে শত্রু সেনা আছে, আপনার কি ভয় করছে না? জন মুচকি হেসে উত্তর দেন, না, কারণ তোমাদের উপর আমার বিশ্বাস আছে। এভাবে জন তাদের নানা রকম প্রশংসা করে, ফলে সেখানে সবাই জনের প্রতি দুর্বল হয়ে পড়ে। আস্তে আস্তে স্কুলের পরিবেশ বদলাতে থাকে। এলিশিয়া নামের ছাত্রীটি জনের প্রতি আগ্রহ দেখাচ্ছিল, যদিও মার্থা তাকে কড়া শাসনে রাখেন। সেদিন বিকেলে এডভিনা নামের মেয়েটি জনের গা ব্যান্ডেজ করতে আসে। তখন রুমে তারা দুজন ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে জন তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। সে বলে, আমি যুদ্ধ থেকে চলে এসেছি, কারণ সেখানে প্রতিনিয়ত এমন সব নির্মম ঘটনা ঘটে যা আমার পক্ষে দেখা সম্ভব না। এডভিনাও তখন নিজের জীবনের গল্প বলতে শুরু করে। তারা রিচমন্ড শহর থাকত। তার বাবার নিজস্ব ব্যবসা ছিল, আর সেই ব্যবসার কারণেই তাকে ছোটবেলা থেকেই অনেক জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। কিন্তু একদিন সে এই দ্বীপে আসলে আর এখান থেকে ফেরেনি। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে কথাবার্তা জমে ওঠে। একসময় জন হালকা ফ্লার্ট করে বলে তার মতো সুন্দর কাউকে সে আগে কখনো দেখেনি। আমরা তখন এডভিনার আচরণ দেখে বুঝতে পারি সে জনকে ভালোবাসতে শুরু করেছে। এরপর জন তাকে জিজ্ঞাসা করে তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছেটা কি। মেয়েটি একদম সরাসরি উত্তর দেয় সে শুধু এখান থেকে চলে যেতে চায়। এরপর সন্ধ্যা নামতেই সবাইকে এক জায়গায় জড়ো করা হয় প্রার্থনার জন্য। ঠিক সেই সময় মেয়েদের মধ্যে এলিশিয়া টয়লেটে যাওয়ার অনুমতি চায়। মার্থা তাকে পারমিশন দেয়, কিন্তু এলিশিয়া টয়লেটে না গিয়ে জনের কাছে আসে। তখন রুমে জন একাই ছিল। সে কিছু না বলেই সেখানে গিয়ে হঠাৎ করেই জনকে কিস করতে শুরু করে।
জন পুরোপুরি অবাক হয়ে যায়, কিন্তু সে তাকে বাধা না দিয়ে মজা নিতে থাকে। বেশ কিছুক্ষণ এসব হলে এবার এলিসিয়া এখান থেকে বেরিয়ে আবার প্রার্থনার কক্ষে ফিরে যায়। পরদিন রাতে মার্থা সব মেয়েকে পরামর্শ দেয় তাদের সবাইকে একসাথে জনের সঙ্গে প্রার্থনা করা উচিত। সবাই রাজি হয়ে যায় এবং সরাসরি জনের ঘরে চলে আসে। প্রথমে তারা মিউজিক চালায়। ঠিক যখন প্রার্থনা শুরু করতে যাবে তখনই দরজায় কেউ ধাক্কা দেয়। মেয়েরা ভয়ে আঁতকে ওঠে। মার্থা সবাইকে ঘরে থাকতে বলে, নিজে বাইরে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে জানায় ওরা ছিল দুজন সৈনিক, যাদের একসময় সে খাবার দিয়েছিল। এরপর শিক্ষিকা মেয়েদের সঙ্গে আলোচনা শুরু করে, এখন জনকে কি সৈনিকদের হাতে তুলে দেওয়া উচিত নাকি তাকে লুকিয়ে রাখা হবে। একে একে সব মেয়ে বলে জন এখানেই থাকুক, কারণ তারা সবাই জনকে ভালোবেসে ফেলেছিল। জনের মাধ্যমে তারা নিজেদের চাহিদা মেটানোর পরিকল্পনা করেছে। শেষমেশ মার্থাও রাজি হয়। সেই রাতেই মার্থা জনকে তার সঙ্গে ড্রিঙ্ক করার জন্য ইনভাইট করে। জন সুযোগ হাতছাড়া করে না, তারা একসাথে ড্রিঙ্ক করে। এখানেই স্পষ্ট বোঝা যায় কঠোর মার্থা ধীরে ধীরে জনের প্রতি নরম হয়ে উঠছে। সে তাকে পছন্দ করতে শুরু করেছে। সে জনের প্রশংসা করতে থাকে। এভাবে সময় যেতে থাকে, জন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সে বাড়ির চারপাশ ঘুরে দেখে এবং লক্ষ্য করে বাগানগুলো অপরিষ্কার, ময়লা জমে গেছে। সে নিজেই সেগুলো ঠিক করা শুরু করে। সেখানের মেয়েরাও তখন জনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। এমি নামের মেয়েটি তাকে পানি এনে দেয়, তার সঙ্গে কথা বলে। জন তখন বলে এমিই তার সবচেয়ে কাছপর মানুষ, কারণ একমাত্র এমিই তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। এতে এমি খুব খুশি হয়ে যায়। সে যখন ফিরে যাচ্ছে, মাঝপথে তার দেখা হয় এলিসিয়ার সঙ্গে। এলিসিয়া ভীষণ রেগে যায়, কারণ সে জনকে নিজের করে পেতে চাইত। এদিকে জন নিজের কাজ চালিয়ে যায়। হঠাৎ সে লক্ষ্য করে মার্থা জানালা দিয়ে তাকে দেখছে। কিছুক্ষণের মধ্যেই মার্থা তার কাছে আসে, বাগান পরিষ্কার করার জন্য তার প্রশংসা করে। এরপর মার্থা তাকে জানায় এই সপ্তাহের শেষেই তাকে এখান থেকে চলে যেতে হবে, কারণ তার পা অনেকটা সুস্থ। এই কথা শুনে জন চিন্তিত হয়ে পড়ে। সে প্রস্তাব দেয় তাকে এখানেই একজন মালি হিসেবে রেখে দেওয়া হোক। বাগান এখনও পুরো ঠিক হয়নি, সে সেটা সুন্দর করে তুলবে। কিন্তু মার্থা কোনো তার সিদ্ধান্তে অনড়। জন চলে যাবে এই খবরটা অন্য মেয়েদের কাছেও পৌঁছে যায়। তারাও ভীষণ কষ্ট পায়। ইতিমধ্যে সবাই জনকে ভালোবেসে ফেলেছিল। রাতে তারা সবাই মিলে মার্থাকে রাজি করায় যেন জনের সঙ্গে একসাথে ডিনার করা হয়, কারণ জন সবসময় একা একা খায়। এরপর এডভিনা জনের সঙ্গে দেখা করে। সে বলে সে জনকে হারাতে চায় না। জনও জানায় সেও এখান থেকে যেতে চায় না। প্রথমবারের মতো জন স্বীকার করে এডভিনার প্রতি তার ভালো লাগা তৈরি হয়েছে। প্রথমে মেয়েটি বিশ্বাস করে না। তখন জন জোর দিয়ে বলে সে শুরু থেকেই তাকে পছন্দ করত, শুধু ভয় পেত বলে বলতে পারেনি। যেহেতু এডভিনা এখান থেকে চলে যেতে চায়, তারা একে অপরকে বিয়ে করে জন তাকে তার শহরে নিয়ে যাবে। এডভিনার সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে তারা কিস করতে শুরু করে। ঠিক তখনই অন্য মেয়েরা সেখানে চলে আসে। দুজনকে একসাথে দেখে মেয়েরা চুপচাপ পিছিয়ে যায়। সন্ধ্যায় জনকে ডিনারের জন্য আমন্ত্রণ জানানো হয়। ডিনারের সময় সব মেয়ে জনকে ইমপ্রেস করার জন্য সুন্দর ড্রেস পরে। জন সবার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে, তাদের শরীরে নিয়ে প্রশংসা করতে থাকে। এতে এলিসিয়া গর্ব অনুভব করে, কিন্তু এডভিনা ভীষণ জেলাস হয়ে যায়। সেখানের প্রতিটা মেয়ে তখন নিজের বিষয়ে ভালো ভালো কথা বলে জনকে ইমপ্রেস করার চেষ্টা করে। জন তখন মার্থাকে জানায় এই ঘরের সবচেয়ে সাহসী মহিলা সে। জনের মুখে এমন কথা শুনে মার্থা প্রচণ্ড খুশি হয়। সবাই চলে যাবার পর তারা দরজার কাছে আসে, একে অপরের খুব কাছে চলে যায়। কিস করতে যাবে, ঠিক তখনই মেয়েরা এসে পড়ে। তারা সরে যায়। রাতে এডভিনা নিজের ঘরে জনের জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ সে পাশের ঘর থেকে শব্দ পায়। দরজা খুলে দেখে ভিতরে এলিসিয়া আর জন সুন্দর সময় কাটাচ্ছে। এই দৃশ্য দেখে এডভিনা ভীষণ রেগে যায় এবং সেখান থেকে চলে আসে। জন তাকে থামাতে দৌড়ে আসে, কিন্তু সে তার কোনো কথা শুনতে চায় না, ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জন সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়, তার পায়ের হাড় ভেঙে যায়। শব্দ শুনে সবাই ছুটে আসে। এলিসিয়া তখন নিজেকে বাঁচাতে মিথ্যে গল্প বানায়। মার্থা জনের পা পরীক্ষা করে বুঝতে পারে তার পায়ের অবস্থা খারাপ, দ্রুত চিকিৎসা করতে হবে, না হলে ইনফেকশন পুরো শরীরে ছড়িয়ে যাবে। কিন্তু সমস্যা হলো তারা ডাক্তার ডাকতে পারবে না, কারণ বাইরে কেউ যদি জানতে পারে এখানে শত্রুপক্ষের সৈনিক লুকিয়ে আছে, তাহলে তার মৃত্যু নিশ্চিত। এখন একমাত্র উপায় হলো পা কেটে ফেলা। এই সিদ্ধান্ত শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে, কিন্তু বাধ্য হয়েই তারা কাজটা করে। পরদিন কান্না ভেজা চোখে বাইরে একটা ছোট অনুষ্ঠান করে জনের কাটা পা মাটিতে পুঁতে শেষ বিদায় জানানো হয়। এর পরদিন জন যখন বিষয়টা বুঝতে পারল এর মধ্যে অনেক দেরি হয়ে গেছে, সে খেয়াল করে তার একটি পা নেই। জন চিৎকার করতে শুরু করে। মার্থা আর এডভিনা তাকে বোঝায়
তার জীবন বাঁচানোর জন্যই তার পা কেটে ফেলা হয়েছে, কিন্তু জন মনে করে এলিসিয়ার এবং এখানের প্রতিটা মেয়ের সাথে সম্পর্ক করাই শাস্তি হিসেবেই তারা তাকে মারতে চেয়েছিল। সে এক প্রকার সাইকো হয়ে সবাইকে গালি দিতে শুরু করে। মার্থা জনের এই অবস্থা দেখে আতঙ্কে তাকে ঘরে আটকে রাখে। এর ঘণ্টাখানিক পর জন শান্ত হলে এলিসিয়া এসে জনের কাছে ক্ষমা চায়। এর থেকে আমরা বুঝতে পারি তাদের মধ্যে আসলেই একটা ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু জন আরও হিংস্র হয়ে ওঠে। তার পা অনুমতি ছাড়া কেটে ফেলার বিষয়টি সে কোনোভাবে মানতে পারেনি। জনের এখন মনে হচ্ছে সে শত্রুপক্ষের সৈনিক হওয়াতে তারা তাকে মারতে চায়। এদিকে সব মেয়েরা আলোচনা করে জনকে নিয়ে এখন কি করা উচিত, কারণ জন যেরকম আচরণ করছে তার কাছে এখন তারা কেউ নিরাপদ না। শেষমেশ সিদ্ধান্ত হয় যত তাড়াতাড়ি সম্ভব তাকে এখান থেকে সরাতে হবে। তাদের কথার মাঝে একসময় জন খুঁড়িয়ে নিচে নেমে আসে। সে তাদের কথা শুনে বুঝতে পারে নিশ্চয়ই এখানের সবাই তার সাথে খারাপ কিছু করতে চলেছে। জন তখন সবাইকে হুমকি দেয়। সে তখন বলে, তোমরা যদি আমার বিরুদ্ধে কিছু করতে চাও তবে আমি কাউকে ছেড়ে দেব না। জন সেখান থেকে চলে গেলে মার্থা সিদ্ধান্ত নেয় নীল কাপড় দরজায় ঝুলিয়ে দিতে, যাতে তাদের দেশের সৈন্যরা বুঝতে পারে এখানে একজন শত্রু দলের সৈনিক আছে। এমি তখন গেটের কাছে গিয়ে সেই নীল কাপড়টি লাগিয়ে দেয়, কিন্তু ইতিমধ্যে জন সেটা দেখে ফেলে। সে কাপড় খুলে ফেলে। এমি তখন বাঁচার জন্য পালাতে শুরু করলে জন তার পিছু নেয়। শেষ পর্যন্ত এমিকে ধরে সে বন্দুক তাক করে হুমকি দেয়, এরপর যদি সে এরকম আর কোনো কাজ করে তাহলে সে তাকে গুলি করে মেরে ফেলবে। এসব দেখে মার্থা সেখানে গিয়ে জনকে শান্ত করার চেষ্টা করে। সে তাকে বলে, তোমার যত অভিযোগ আছে সব আমার রুমে এসে বলো। জন কথা মতো ঘরে ফিরে আসে। এবার সে খুলে বলে তার মনের কথা, যে মেয়েদের কোনো ক্ষতি করতে যায়নি, এটা কখনোই তার ইচ্ছা ছিল না, কিন্তু পঙ্গু জীবন তাকে ক্লান্ত করে ফেলেছে। সে মনে করে এই জীবনের চেয়ে মৃত্যু হয়তো অনেক ভালো। কিন্তু যাবার আগে সে হুঁশিয়ারি দেয়, যদি আবারও আমার ক্ষতি করার চেষ্টা করো তাহলে এক এক করে সবাইকে গুলি করে শেষ করে দেব। বলেই সে একটা গুলি ছুঁড়ে মারে। ফলে ওপরের ছাইবাতিটা ভেঙে নিচে পড়ে যায়। এতে মেয়েরা ভয়ে কাঁপতে থাকে। এরপর জন সোজা ওপরের ঘরে চলে যায়। এডুইনা আবারও তার পিছু নেয়। এবার সে কাছে এসে সময় নষ্ট না করে জনকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করে। প্রথমে জনের ইচ্ছে না থাকলেও ধীরে ধীরে সে তার নেশায় ডুবে যায়। এদিকে নিচের রুমে মেয়েরা ভীষণ চিন্তায় পড়ে। তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল জনকে নিয়ে কি করবে। কেউ কেউ পরামর্শ দেয় ওকে ফাঁসি দিয়ে পুড়িয়ে ফেলা উচিত, এটাই একমাত্র সমাধান। কিন্তু মার্থা এত নিষ্ঠুর কিছু করতে রাজি নয়। ঠিক তখনই আরেকজন জানায় জন মাশরুম খেতে ভালোবাসে। এমি যদি একটা বিষাক্ত মাশরুম খুঁজে বের করতে পারে এবং সেটা জনকে খাওয়ায় তাহলে তারা জনকে খুব সহজেই মারতে পারবে। মার্থার এই প্ল্যান পছন্দ হয়, তাই সবাই ডিনারের জন্য প্রস্তুত হয়। এদিকে এডুইনার সাথে ঘনিষ্ঠতার পর জনের মেজাজও কিছুটা বদলে যায়। শান্ত মনে সে নিচে নেমে আসে খাবার খেতে। এমনকি সেই রাতে করা খারাপ ব্যবহারের জন্য সে ক্ষমা চায়। কিন্তু মেয়েদের মন গলে যায় না। তারা ইতিমধ্যে সিদ্ধান্ত ফেলেছে জনকে মারবেই, কারণ তার জন্য আজ সবার মনে একে অপরের প্রতি শত্রুতা তৈরি হয়েছে। সে মারা গেলে সব কিছুর সমাধান হবে। অবশেষে এমির বাছাই করা একটি বিশেষ বিষাক্ত মাশরুম জনের সামনে পরিবেশন করা হয়। সে কোনো কিছু না ভেবেই খেতে শুরু করে। তারপর প্লেটটা এডুইনার দিকে এগিয়ে দেয়। সে খেতেই যাবে, এমন সময় বাকিরা মনে করিয়ে দেয়, তুমি তো মাশরুম পছন্দ করো না। এডুইনা তখন মাশরুম খায় না। আসলে সে বাকিদের প্ল্যানিং সম্পর্কে তখনও জানত না। কিন্তু এদিকে জন মনের আনন্দে খেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বিষ প্রভাব শুরু হলে জনের শ্বাসকষ্ট হতে থাকে। আমরা তখন খেয়াল করি একমাত্র এডুইনা তার জন্য চিন্তিত। বাকিদের চোখে কোনো মায়া নেই, বরং তারা এমন আচরণ করছিল যেন কিছুই ঘটেনি। কিছুক্ষণের মধ্যেই জন মাটিতে লুটিয়ে পড়ে। এডুইনা তখনই বুঝতে পারে তাকে বিষ দেওয়া হয়েছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দৃশ্য পরিবর্তন হলে আমরা পরদিন সকাল দেখতে পাই। মেয়েরা জনের মৃতদেহ একটা বস্তায় ভরে গেটের বাইরে রেখে দেয়। গেটে ঝুলিয়ে দেয় একটা নীল কাপড়, যাতে অন্য সৈন্যরা তাকে খুঁজে পায়। তারপর প্রত্যেকেই নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যায়। আর এভাবেই শেষ হয় জন নামের এক সৈনিকের জীবনের গল্প। কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন কমেন্ট করে জানিয়ে দাও।